শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের আবেদন, দুপুরে শুনানি। ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে, ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবেলায় ইতিবাচক হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেফতার, দেশবিরোধী কর্মকাণ্ড প্রমাণ হলে ইসকনের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। চলতি বছরে আজ সর্বোচ্চ ঢাকার বায়ু দূষণ, সুরক্ষায় মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের, সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন নাই। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনেক। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এই আবেদন করার বিষয়টি জানিয়েছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদনের শুনানি হবে। গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। গত 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের শতাধিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়ে। এর প্রায় সবকটিতে প্রধান আসামি শেখ হাসিনা পলাতক থাকায় তার অবস্থান জানতে ও গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের 15 সংশোধনী বাতিল চেয়ে করা রিটের রায় আগামী 17 ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। এই দিন সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হবে। এই রায়ে দেশের গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে বলে আশা করছেন আইনজীবীরা। রিটের ওপর দেয়া রুল শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে রায়ের এই দিন ধার্য করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের ওই সংশোধনী আনা হয়েছিল। 17 আগস্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেছিলেন। এই রিটের শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিলে রুল দেয়া হয়। রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ 10 জন অন্তর্ভুক্ত হয়ে শুনানি করেন। সব পক্ষই শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে জোরালো আইনি যুক্তিতর্ক তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে যে রিট পিটিশন করা হয়েছে তা দীর্ঘদিন ধরে শুনানি হয়েছে। এখানে পিটিশনারদেরকে শোনানো হয়েছে, ইন্টারভেনার জেলা ছিলেন সবাইকে শুনানি করা হয়েছে এবং একই সাথে রাষ্ট্রকেও শুনানি করার সুযোগ দেওয়া হয়েছে। আজকে মাননীয় আদালত সব কিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024 এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে আজকে আদেশ দিয়েছেন। আমাদের প্রত্যাশা হলো পুরো 15তম সংশোধনী যে 15th অ্যামেন্ডমেন্ট একটা পুরোটাই বাতিল করবে অনারেবল কোর্ট। দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষার প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। একই সাথে অন্তর্বর্তী সরকারের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেছে দলগুলো। ভারতের অপপ্রচার ও সহকারী হাই কমিশনে হামলার পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের ডাক দিলে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ও জাতীয় নাগরিক কমিটির সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাক্ষাৎ করেন রাজনৈতিক দলগুলোর সাথে। এই বৈঠক থেকেই আসে জাতীয় ঐক্যের ঘোষণা। এরই ধারাবাহিকতায় জাতীয় ঐক্য অটুট রাখতে বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে জাতীয় ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবেলা এবং শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। এদিকে সকালে পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক ভলেন্টিয়ার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে একথা বলেছেন তিনি। উপদেষ্টা বলেন, সীমান্তে কোনো উত্তেজনা নেই, তবে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া নগ্ন অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে নয়, বরং ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মনে করেন তিনি। এ সময় প্রকৃত সত্য প্রকাশ করে তার প্রতি উত্তর দিতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যেসব সব একসাথে হব, সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব পড়ে। কোনো সমস্যা আমরা সবাই একসাথে কাজ করব, সবাই একসাথে এইটার প্রতিবাদ করব, এটা তো খুবই ভালো দিক। কোনো ধরনের উদ্বেগজনক আশঙ্কা নেই, কোনো যুদ্ধ, ওরা বাদ যুদ্ধ করে যাচ্ছে। আপনারা এটার প্রতিবাদ করবেন এবং আপনারা যে সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন। দর্শক, সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ইসকন বন্ধের দাবি জোরালো করেছে দেশের একাধিক সংগঠন সহ অনেকেই। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের অপরাধ যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে সরকারের ব্যবস্থা গ্রহণ করা উচিত হবে বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। একই সূত্রে বলছেন ধর্মীয় সংগঠনের নেতারাও। তবে সকল অভিযোগ অস্বীকার করেছে ইসকন। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। সম্প্রতি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতারের পরই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন নতুন করে আলোচনায় আসে। আলোচনার সমালোচনার মধ্যেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ দখল করে চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়িয়ে নিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে তার অনুসারীরা। এ সময় পুলিশ ও আইনজীবীদের সাথে সংঘর্ষে জড়ায় চিন্ময়ের উগ্র সমর্থকরা। এ সময় তারা কুপিয়ে হত্যা করে চট্টগ্রামের সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক উগ্র আচরণের কারণে দেশে ইসকন নিষিদ্ধ ও তার কর্মকাণ্ড বন্ধের দাবি ওঠে। দাবির পক্ষে দেশের প্রায় সব জেলায় বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করা সংগঠন ইসকন 1966 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে। তবে বাংলাদেশে 1978 সালে আনুষ্ঠানিকভাবে ইসকন যাত্রা শুরু করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গৌড়ীয় বৈষ্ণব মতবাদ ও শান্তি প্রচারের দাবি করলেও অভিযোগ আছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ইসকন যুগ যুগ ধরে কাজ করছে। আলোচিত বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ডের অন্যতম হোতা অমিত শাহ ইসকনের সদস্য বলে গুঞ্জন আছে। এমনকি পতিত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা ইসকনের সহায়তাকারী বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের সংগঠনটিকে নিষিদ্ধের দাবি দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে রাশিয়া সহ বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধের জন্য মামলা হয়েছে। অপরাধ বিশেষজ্ঞরাও মনে করেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপরাধ প্রমাণিত হলে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি যৌক্তিক। আপনি গুজবের উপর ভিত্তি করে না, কিংবা আপনার কেউ হুমকি দিল সেটার উপর ভিত্তি করে না, যদি প্রমাণিত হয় যে ওই সংগঠনটা সন্ত্রাসের সাথে জড়িত, ওই সংগঠনটা আপনার নাশকতার সাথে জড়িত, তখন আপনি সেটার নিষিদ্ধ করতে পারেন। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর তার অনুসারীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ ভারতেও। সেই রেশে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনার কার্যালয়েও বিক্ষোভ সমাবেশ করে ভারতীয়রা। ফলে দুই দেশের সম্পর্কেও তৈরি হয় বৈরিতা। বিশেষজ্ঞরা বলছেন, ইসকন ইস্যুকে কেন্দ্র করে কোনো দেশ বা রাজনৈতিক দল কোনো স্বার্থ হাসিল না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সম্পর্কের মূল জায়গায় বা ভিত্তিতে যাতে দুই দেশের জনগণের একটা অংশগ্রহণ এবং অবস্থান থাকে, এভাবে যদি চিন্তা করতে পারে দুই রাষ্ট্র বাংলাদেশ এবং ভারত, তখন শুধু ইসকন কেন, অন্য কোনো বিষয় কিন্তু সমাধান করা কোনো অসুবিধা নেই। আলাপ আলোচনার মধ্যে দিয়ে সদিচ্ছা থাকলে সেই যে কোনো বিষয় সমাধান করা খুবই সহজ। এদিকে সরকারিভাবে ইসকনের বিরুদ্ধে আরোপিত অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছে ধর্মীয় সংগঠনের নেতারা। বলি, যারা দেশ সম্বন্ধে ভাবেন, চিন্তা করেন এবং প্রতিবেশী দেশের যে উস্কানি, তাদের নিরাপত্তার সাথে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের কর্মকাণ্ড জড়িত, তারা বলে। এবং এখানে তারা যখন কোনো উপায় না পায়, এই সংখ্যালঘুদের ব্যবহার করে। এবং চিন্ময়, আমার ধারণা, ওইরকম একটা প্রলোভনে পড়ে এই কাজটা করেছে। কারণ তার সাথে কিন্তু ইসকনের কোনো সম্পর্ক আছে বলে ইসকন স্বীকার করছে না।
কিন্তু ইসকন আবার সময় মতো বিবৃতি দিয়ে বলেও নাই যে তাকে আমরা বের করে দিয়েছি, এখন বলছে। কাজে ইসকনের একটা পরোক্ষ বা একটা মৌন এটা সম্মতি তাদের আছে। দেশের আইন বিরোধী, দেশ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তবে ইসকনের বিরুদ্ধে আসা সব ধরনের অপরাধের অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। যেহেতু চিন্ময় কৃষ্ণকে আগেই বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে তার অপরাধের দায় নিতেও নারাজ ইসকন। একই সাথে কোনো ইসকন সদস্য যদি সংগঠনটির আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন, সেক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন ইসকন বাংলাদেশের কার্যকারী সদস্য। রাস্তাঘাটে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ইসকন, কোথাও কাউকে ধরলেই ইসকন, হাজারিগুলিতে কিছু হলো সেটাই ইসকন, আদালতে কারা করলো সেটাই ইসকন। আরে আমরা তো কিছুই, আমরা তো এখানে বসে আছি। এইগুলো সম্পূর্ণ একটা বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য, এগুলো সম্পূর্ণভাবে একটা প্রপাগান্ডা। বাংলাদেশে 130টির বেশি ইসকন মন্দির রয়েছে, যেখানে কয়েকটি মন্দিরে কয়েকশো কোটি টাকার প্রকল্প চলছে। বিদেশ থেকে বড় পরিসরে অর্থ আসার গুঞ্জন থাকলেও ভক্তদের অনুদানই এসব অর্থের সংস্থান হয় বলে দাবি করেছে ইসকন। সানি মৃধা, এখন, ঢাকা। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ভৈরব থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে তার অবস্থান শনাক্ত করা হয়। সে চট্টগ্রাম থেকে ট্রেনে চড়ে ভৈরবে গিয়ে স্টেশনে ঘোরাফেরা করছিল। রাতে তার শ্বশুরবাড়ি মেথরপট্টিতে যাওয়ারও কথা ছিল। চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা। তার বাড়ি চট্টগ্রামে হলেও হত্যাকাণ্ডের পরপর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ জানায় 26 নভেম্বর নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত 40 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এই হত্যা মামলার 1 নম্বর এজাহার নামী আসামি চন্দন দাস, যিনি এই ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যান, গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আমাদের কোতোয়ালি থানাধীন একটি বিশেষ টিম তাকে শুরু থেকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। গত রাত আনুমানিক 12টার দিকে ভৈরব থানা এলাকার মেথরপট্টি থেকে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ভৈরব থানা পুলিশের একটি টিম যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে তাকে তার শ্বশুরবাড়ি এলাকা থেকে এই চন্দন দাসকে গ্রেপ্তার করা সম্ভব হয়। আমরা এই গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পুলিশের উপর আক্রমণের সংক্রান্ত আরেকটি মামলা রয়েছে, তাকে আমরা এখন নিয়ে আসছি। তার বিরুদ্ধে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি নেওয়া হবে। দর্শক, যেমনটা বলছিলাম, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় যে অভিযুক্ত চন্দন, তাকে গ্রেফতার করা হয়েছে। সেই মামলায় আসলে চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করে পুলিশ নিয়ে যাচ্ছে চট্টগ্রামের দিকে। সেই বিষয়ে কথা বলার জন্য চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, জানাবেন যে চন্দনকে কখন নাগাদ চট্টগ্রামে আনা হতে পারে, আর আজকেই কি তাকে আদালতের সামনে তোলা হবে কিনা, কি তথ্য জানতে পেরেছেন আপনি? পুলিশ কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাকে এখন আনা হচ্ছে, তিনি পথে আছেন বলে জানিয়েছে যে পুলিশের যে টিম, কোতোয়ালি থানার যে টিম তাকে গিয়ে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের পুলিশের সহায়তায়, সেই টিমটি এখনও পথে আছে এবং সেটি আসলে বিকেল নাগাদ হতে পারে বলে তারা ধারণা করছেন। সুতরাং সেটির উপরে নির্ভর করবে যে আদালতে আজকে তোলা হবে কি হবে না। তো তারা যেটি বললেন যে আনার পরপরই তাকে আসলে জিজ্ঞাসাবাদ সহ যে আইনগত যে ব্যবস্থাগুলো নেওয়ার সেগুলো নেবেন। তবে আদালতে তোলার বিষয়টি সম্পর্কে নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে আমরা যেটি জানি যে 52 সেকেন্ডের একটি ভিডিও যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেই ভিডিও দেখেই মূলত চন্দন দাসকে শনাক্ত করা হয়েছিল এবং আরও কিছু ছবি কিন্তু আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে। সেই ছবি থেকে চিহ্নিত করে কমলা রঙের গেঞ্জি পরা, কালো প্যান্ট পরা যে যুবক, হেলমেটধারী, হাতে যার কিরিচ ছিল, সেই যুবকটি চন্দন দাস এবং পুলিশ এটি নিশ্চিত করেছে এবং তাকে ভৈরবে গতকাল রাতে আসলে গ্রেপ্তার করা হয়েছে ভৈরব স্টেশন থেকে। এবং বলা হচ্ছে যে আসলে তিনি সেখানে শ্বশুরবাড়িতে গিয়ে আশ্রয় নিতে যাচ্ছিলেন, যেহেতু তার শ্বশুরবাড়ি ভৈরবে এবং সেখানে যে মেথরপট্টি এলাকা আছে সেখানে তিনি যাওয়ার চেষ্টা করছিলেন। তার আগেই পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে ভৈরব স্টেশন থেকে গ্রেপ্তার করেছিল এবং মূলত তিনি চট্টগ্রামের কোতোয়ালি এলাকা, অর্থাৎ আমার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে যে মেথরপট্টি এলাকা আছে
পরিচ্ছন্নতা কর্মীরা যেখানে থাকেন সেখানকার একজন বাসিন্দা এবং তিনি নিজেও একজন পরিচ্ছন্নতা কর্মী এবং পুলিশ যেটা জানিয়েছে যে আসলে এই ঘটনাটিতে যারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা সবাই পরিচ্ছন্নতা কর্মী এবং 4 থেকে 5 জনকে মূলত এখানে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে দেখা গেছে। মূলত ধারালো অস্ত্রে দিয়ে যে আঘাতগুলো করা হয়েছিল সেটি চন্দন দাস এবং আরও কয়েকজন তার কয়েকজন মিলে আসলে এই আঘাতটি করেছিল এবং আরও বেশ 10 থেকে 15 জন কিন্তু অংশ নিয়েছিল হামলার উপর। এবং সুতরাং আমরা যেটা দেখেছি আসলে চট্টগ্রামের যে হত্যাকাণ্ডটি সেই হত্যাকাণ্ডটির পেছনে মূলত এই কয়েকজন যুবককেই দাবি করা হচ্ছে যে তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এবং তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য যে ছবিগুলো আছে সেগুলো থেকে শনাক্ত করা হয়েছিল এবং আজকে তাকে আসলে নিয়ে আসার পরে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটা নেওয়া হবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অভিযুক্ত চন্দনকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে চট্টগ্রামে। সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ফায়সাল করিম। চলতি বছরের মধ্যে আজ সর্বোচ্চ মাত্রায় ঢাকার বায়ুদূষণ। IQAR বাতাসের মানসূচকে আজ সকাল 9টার দিকে ঢাকার স্কোর ছিল 341। বিশ্বের মধ্যে 126টি শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ঢাকা। নিঃশ্বাসের সাথে প্রতিনিয়ত মিশছে দূষিত বায়ু, পরিবেশের সাথে হুমকিতে সংবেদনশীল জনগোষ্ঠীর স্বাস্থ্য। ক্যাপসের গবেষণা বলছে গেল 9 বছরে ঢাকার বায়ু দূষণ বেড়েছে প্রায় 10 থেকে 12%। নির্মল বায়ু নিশ্চিতে আইন কার্যকরের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ পরিবেশ বিশেষজ্ঞদেরও। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ আরাফাত। হেমন্তের হাওয়ায় কিছুটা হিমেল প্রকৃতি, শিশিরের স্পর্শ গাছের পাতায় পাতায়, পায়ের তলায় সবুজ ঘাসেরা সিক্ত। কিন্তু নগর জীবনে দেখা নেই শীতের কুয়াশার, পাতারা আচ্ছন্ন ধূসর ধুলোয়, সবুজ গাছেরা যেন প্রাণহীন। বাতাসে বিষবাষ্প, নিঃশ্বাসে মিশছে বিষাক্ত বায়ু। বিশ্বে বায়ু দূষণের তালিকায় প্রথম সারির শহর ঢাকা। বাতাসের মানসূচকে অস্বাস্থ্যকর। নগরের যাত্রাবাড়ি, জুরাইন, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, ইস্টার্ন হাউজিং সহ বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সন্ধ্যার পর হইলে ধুলায় পুরা এলাকা আচ্ছন্ন হয়ে যায়, বাট ডোন্ট কেয়ার ফর দ্য প্রশাসন। কেউ সিটি কর্পোরেশন দেখে না, বন ও পরিবেশ মন্ত্রণালয় দেখে না। প্লিজ 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 আমাদের ধুলাবালুর থেকে রক্ষা করেন। ধুলাবালি এত প্রকট, বললাম না এই যে আমার এখনো গলা ভাঙা, আমি কালকে তো কথাই বলতে পারি নাই। আমি কিন্তু এই রাস্তায় দীর্ঘ 10 বছর হাঁটা চলা করতেছি এই ধুলাবালি নিয়ে। বায়ু দূষণ রোধে হাইকোর্টের 9টি নির্দেশনা থাকলেও তা মানা হয় না। দূষণ রোধে 2 সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড নেই বলে অভিযোগ নগরবাসীর। এই বিষয়ে আসলে দেখার মতন কেউ আমরা দেখি না, যে আসলে কার কাছে আমরা অভিযোগ করবো যে এই এত পরিমাণ ধুলা, এটার কারণে তো শ্বাসকষ্ট হইতে পারে। আবার যারা শ্বাসকষ্ট রোগী আছে তাকে তো অনেক সমস্যা হয়। ধুলাতে মাল নষ্ট হয়, হ্যাঁ, আবার কেউ যদি আইসা দেখে ধুলা কেউ নিতে চায় না। আগে সিটি কর্পোরেশন ছিল, সকাল বিকাল 2 বেলা পানি হইতো এই 60 ফিট রোডে। এখন তো আমি ওরকম পানি দেওয়ার কোনো কার্যক্রম দেখতেছি না। পরিবেশ অধিদপ্তরের ভূমি বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের গবেষণা বলছে রাজধানীতে সারা বছর যে বায়ু দূষণ হয় তার 60 থেকে 65% হয় নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। 2016 থেকে 2024 সাল পর্যন্ত ক্যাপসের বায়ুমান পর্যবেক্ষণে দেখা যায় এ সময়ে ঢাকার বায়ু দূষণ বেড়েছে প্রায় 10 থেকে 12%। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন শীত মৌসুমে বৃষ্টিপাতের অভাব, ইটভাটা চালু, অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুড়ির কারণে আন্তর্জাতিক মানদণ্ডে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর হয়ে পড়ছে। বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5 এর মাত্রা বার্ষিক 35 মাইক্রোগ্রাম থাকলেও শুষ্ক মৌসুমে 10 গুণ পর্যন্ত বেড়ে যায়। গত 9 বছরে প্রায় 3000 দিনের পর্যবেক্ষণ করে আমরা দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন নাই। উচ্চমাত্রায় বায়ু দূষণে শুধু পরিবেশ নয়, হুমকিতে স্বাস্থ্য। স্বাভাবিক সময়ের চেয়ে হাসপাতালগুলোতে বাড়ছে অ্যাজমা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগীর সংখ্যা। বাইরে তো যাওয়ার সময় মাছ নিয়ে যাওয়া লাগে, মাছ ছাড়া যাওয়া যায় না, সেরকম অসুবিধায়। শ্বাসকষ্ট এই তো 5 মাস, শ্বাসকষ্টটা আগে বেশি একটা বুঝতাম না, এখন বুঝতেছি। আমার এই শীত আসলেই অনেক বেড়ে যায়, তখন আমি নিঃশ্বাস ফেলাইতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বায়ু দূষণের কারণে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে বেড়েছে প্রায় দ্বিগুণ। সুরক্ষা পেতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার সহ নানা পরামর্শ চিকিৎসকদের। মানুষের কিন্তু শ্বাসতন্ত্রের সমস্যাটা বেশি হয় এই সময়টা,
যাদের অ্যাজমা তাদের অ্যাজমাটা বেড়ে মানে হাঁপানি আরও বেড়ে যাচ্ছে, সিওপিডি অনেকদিন ধরে তাদের অসুখ লাংসে সেটা বেড়ে যাচ্ছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, সেটার জন্য অবশ্যই দরকার যে কোনো রোগ হওয়ার আগে সেটাকে প্রতিরোধ করা। এই জন্য দরকার আমাদের সুস্থ থাকতে গেলে অবশ্যই আমাদের বায়ু দূষণটাকে রোধ করতে হবে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদন বলছে 2023 সালে দূষিত বায়ুর নগরীর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। চলতি বছরেও বেশ কয়েকবার বাতাসের মানসূচকে 300-র বেশি স্কোর নিয়ে চরম অস্বাস্থ্যকর নগরীর তালিকায় জায়গা করে নেয় ঢাকা। ঢাকার বায়ুমান হ্রাসের জন্য স্থানীয় দূষণের পাশাপাশি আন্তদেশীয় বায়ু দূষণকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। তাদের পরিসংখ্যান বলছে 30 থেকে 35% বায়ু দূষণের কারণ এটি। নির্মল বায়ু নিশ্চিত করতে আইনের প্রয়োগসহ সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দেন কর্মকর্তারা। সমন্বিতভাবে এই বিষয়গুলোতে একটু মনোযোগ দেওয়া যায় এবং এই যে কার্যক্রমগুলো, যে আইনগুলো আছে, নীতিমালাগুলো আছে এবং আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশনাগুলো আছে, সেগুলো যদি প্রতিপালন করা যায় তাহলে দূষণটা কিছুটা কমবে। বায়ু দূষণের ক্ষেত্রে সরকারের সমন্বিত উদ্যোগের অভাবেই এর দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলছেন এই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চলতি বছরের মধ্যে আজ সর্বোচ্চ মাত্রায় ঢাকার বায়ু দূষণ। রাজধানীর বায়ু দূষণ পরিস্থিতি জানাতে কমলাপুর থেকে যুক্ত আছেন সহকর্মী আসিফ ইকবাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, ওয়ারি থেকে মতিঝিল হয়ে কমলাপুর এই রাস্তায় যারা যাতায়াত করে তাদের নিত্যদিনের সঙ্গী আসলে এই বায়ু দূষণ। তো জানাবেন, এই মুহূর্তে তো আপনি কমলাপুরে আছেন, সেখানকার যে নগরবাসী তারা আসলে এই বায়ু দূষণ থেকে বাঁচতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? অনেক, যেমনটি বলছিলেন, আজকে কিন্তু বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর কিন্তু আজকে ঢাকা। আইকিউ এয়ার, যেটি সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান যারা বায়ুর গুণগত মান নিয়ে প্রতিনিয়ত সূচক প্রকাশ করে, তাদের তথ্য মতে আজকে সকালে ঢাকার বায়ুর স্কোর ছিল 392 এবং সেই স্কোর নিয়ে কিন্তু ঢাকা আজকে পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ুর শহরের খেতাব পেয়েছে। এবং সেই বায়ু দূষণের যে চিত্রটি সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং আমাদের মাধ্যমে আমরা চাচ্ছি দর্শকরাও দেখুক। এবং বায়ুর যেই অবস্থা রাস্তায় আমরা যদি দেখাই একটু, যে গাড়ির ধোঁয়া থেকে শুরু করে রাস্তা ঘোরাঘুরি এবং কিছু কিছু জায়গায় আমরা সকাল থেকেই ঢাকার বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি করেছি, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কাগজ এবং গাছের ডালপালা পোড়ানো হচ্ছে। সব মিলিয়ে যে একটা দূষিত শহরের যে একটা চিত্র, সেটি কিন্তু আজকে শহরবাসী উপলব্ধি করতে পারছে। আমরা যদি একটু দেখাই, গাছের পাতাগুলো কিন্তু বালুতে এবং যে ধুলাগুলো আছে ধুলাতে কিন্তু ভরে গেছে। এবং যারা পথচারী আছে আমরা দেখছি যে তারা অনেকেই মাস্ক পরার চেষ্টা করছেন, কিন্তু যারা মাস্ক নিয়ে বের হননি তারা কিন্তু আমরা দেখছি যে বিভিন্নভাবে মুখ ঢাকার চেষ্টা করছেন, যদি কিছুটা একটু ধুলো থেকে বা কিছুটা বায়ু দূষণ থেকে নিজেকে বাঁচানো যায় সেই চেষ্টা তারা করছেন। কিন্তু দিন শেষে বলা যায় যারা বাসা থেকে প্রোটেকশন বা কোনো মাস্ক নিয়ে আসেননি তারা কিন্তু আসলে এই দূষিত বায়ুর মধ্য দিয়ে চলাচল করছে। এবং যেটি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে বায়ুর যে ক্ষতিকর প্রভাব সেটি কিন্তু আসলে মানবদেহে এবং রাজধানীবাসীর ভিতর পড়ছে। তো রাজধানীর বায়ু দূষণ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক। আসিফ, ধুলাবালির এই দূষণ থেকে নিশ্চয়ই নিজেও সতর্ক থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। এবার চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবো। চট্টগ্রামের অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। ডেঙ্গুর বিপজ্জনক কসমোপলিটন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ডেঙ্গুর এই যে ভেরিয়েন্টের কথা জানছিলাম, সেই ভেরিয়েন্ট থেকে প্রতিকারের জন্য ডাক্তারদের কোনো পরামর্শ দিচ্ছেন রোগীদেরকে, এবং ডেঙ্গুতে আক্রান্ত রোগী নিয়ে মেডিকেলের পরিস্থিতি কি জানাবেন সবশেষ? চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, সেটি আমরা গেল নভেম্বর মাসের চিত্র যদি আপনার সামনে তুলে ধরি সেক্ষেত্রে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। আমরা দেখেছি নভেম্বরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন এবং চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 4051 জন এবং মারা গেছেন 42 জন। এই 42 জনের মধ্যে কিন্তু অর্ধেকের বেশি অর্থাৎ 23 জন কিন্তু নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর
এখানে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে সেটির উপরে আসলে একটি গবেষণা পরিচালনা করা হয়। সেই গবেষণায় উঠে এসেছে ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট ডেন 2 এবং কসমোপলিটন ভ্যারিয়েন্টের উপস্থিতি সবচেয়ে বেশি পাওয়া গেছে। বলা হচ্ছে 88% আক্রান্তদের মধ্যেই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে এটিকে মারাত্মক হিসেবেই বলছেন গবেষকরা এবং চিকিৎসকরা বলছেন এক্ষেত্রে যারা নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে মিয়ানমার থেকে শুরু করে যারা ভারতে যাতায়াত করছেন নিয়মিত, তাদের মাধ্যমে মূলত এই ভ্যারিয়েন্টে ছড়াচ্ছে এবং এর মধ্য দিয়ে আসলে এটিকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। বিশেষ করে এর জ্বরের পরিমাণটা যেমন বাড়ে, শরীরে ব্যথার পরিমাণটা যেমন বাড়ছে, একই সাথে তারা বলছেন যে এটিতে মৃত্যু ঝুঁকি বাড়ছে এবং অনেকে আইসিইউতে কিন্তু ভর্তি হতে হচ্ছে। তাই চিকিৎসকরা বলছেন এই অবস্থায় আসলে পরিত্রাণ পেতে হলে যখন এই ধরনের উপসর্গগুলো দেখা দিবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবে, মেডিকেলে ভর্তি হবে, এমনটি বলছেন চিকিৎসকরা। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী। শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে বিষয়ে কথা বলছেন প্রসিকিউশন টিম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন, আমাদের ট্রাইব্যুনালের আইন শুনেছেন, আন্তর্জাতিক আইন শুনেছেন এবং আমাদের দেশে প্রচলিত বর্তমান আইনগুলোও শুনেছেন। সব কিছু শুনে আমাদের আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন যে এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। এটি কি সব আসামির ক্ষেত্রে? আমরা এই আবেদনটি করেছিলাম শুধু একজন আসামির ক্ষেত্রে, আসামি শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী। উনার জন্য এই আবেদনটি করেছিলাম কারণ এখন পর্যন্ত শুধু উনার স্পিচগুলাই আমাদের হাতে আছে এবং তার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি। অন্য কারো বিদ্বেষমূলক বক্তব্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা হলো নাকি ওনার বক্তব্য দিতে পারবেন না? আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। সাধারণ বক্তব্যের অধিকার সবারই আছে। এটা অ্যাট ওয়ান্স বলে দিয়েছেন যে ইমিডিয়েটলি, এখন থেকেই। না, কোনো কমপ্লেন্সের কথা বলে নাই, ট্রাইব্যুনালকে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করার জন্য। দেখেন, আমরা ট্রাইব্যুনালে বলেছি যে রাবাত প্রিন্সিপাল, মরক্কোর রাবাত শহরে রাবাত প্রিন্সিপাল হয়েছিল জাতিসংঘের অধীনে একটি কনভেনশন। সেখানে 6টি পয়েন্ট দেওয়া হয়েছিল যে কোন স্পিচকে হেট স্পিচ বলা হবে আর কোন স্পিচকে সাধারণ স্পিচ বলা হবে। এই 6টি পয়েন্টের প্রত্যেকটি পয়েন্টই কভার করে ওনার যে বক্তব্যগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আছে। এর বাইরে যদি ওনার কোনো সাধারণ বক্তব্য থাকে সেগুলো প্রচার করতে কোনো বাধা থাকছে না। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ চেয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স আর ইউটিউব, এরা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। এরা বাইরের একটা কর্তৃপক্ষ দিয়ে নিয়ন্ত্রণ হয় এরা। তাহলে এদের সার্ভার থেকে আপনি এটা কীভাবে বন্ধ করবেন? বিটিআরসি ক্যান হ্যান্ডেল আওয়ার, ওটা কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন? আমরা আমাদের কোর্টের যে অর্ডার আছে সেই অর্ডারটা আমরা লিখিতভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব শো যেগুলো ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়া আছে এখানে আমরা আমাদের ট্রাইব্যুনালের আদেশটা পৌঁছাবো এবং তাদেরকে লিখিত জানাবো এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা, এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না। এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই বক্তব্যগুলো যেগুলো আমরা ট্রাইব্যুনালে আজকে আমার ল্যান্ডেড প্রসিকিউটর ফ্রেন্ড উপস্থাপন করেছেন, সেই সাবমিশনগুলো দিয়ে আমরা এই ওনাদেরকে চিঠি লিখবো। এটা তো শুধু বাংলাদেশের টেরিটরিতে, বাইরে হইলে কি করবে? আমরা আমাদের ট্রাইব্যুনালের এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন আছে, আমরা সবগুলোকে কভার করে চিঠি লিখবো। থ্যাংক ইউ ভাই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সবচেয়ে বড় বেসরকারি মার্কিন বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান ব্রায়ান থমসন গুলিতে নিহত হয়েছেন। পুলিশ বলছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয় সময় বুধবার ভোরে ম্যানহাটন শহরের
হিলটন হোটেলের বাইরে এই ঘটনা ঘটে। মাস্ক ও হুডি পরা সন্দেহভাজন হামলাকারী ব্রায়ানকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তার শরীরের পেছনের অংশ ও পায়ে গুলি লাগে। তার সন্ধানে অভিযানে নেমেছে নিউ ইয়র্ক পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে কিছু জানতে পারেনি। ইউনাইটেড হেলথ কেয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বীমা প্রতিষ্ঠান। ব্রায়ান থমসন একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতেই মিনেসোটা থেকে নিউ ইয়র্কে এসেছিলেন। ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের বিনিময় মূল্য ছাড়িয়েছে $1 লাখ। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ভার্চুয়াল মুদ্রাটির দাম বেড়েছে 30% বেশি। শুধু 2024 সালে বিটকয়েনের দর বৃদ্ধি হয়েছে 138%। বুধবার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে পল অ্যাটকিন্সকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভার্চুয়াল সম্পদ তৈরির ক্ষেত্রে সমর্থন দানকারী প্রতিষ্ঠান ডিজিটাল চেম্বার অফ কমার্সের কো চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন পল। ফলে বিনিয়োগকারীদের ধারণা ক্রিপ্টোকারেন্সি বান্ধব নীতিমালা প্রণয়ন করবে নবনির্বাচিত ট্রাম্প প্রশাসন। প্রায় 16 বছর আগে 2009 সালের 3রা জুন প্রথমবারের মতো উন্মুক্ত করা হয়েছিল বিটকয়েন। বড়দিনের আগেই বিটকয়েনের বিনিময় মূল্য $1,20,000 ছাড়ানোর আশা করছেন বিশেষজ্ঞরা। সিলেটে নারী টি-20 সিরিজ শুরু আজ। দুপুরে প্রথম ম্যাচে মুখোমুখি আয়ারল্যান্ড বাংলাদেশ। Have great confidence in the format, which is very exciting for us, and hopefully we can win this series. যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি এভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এবার খেলার প্রসঙ্গ। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে টি-20 সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। দুপুরে প্রথম টি-20তে মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের আগে ব্যতিক্রমী এক আয়োজনে হয়ে গেল ট্রফি উন্মোচন। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান শাওন। পিঠে বেতের ঝুলি, গায়ে বাহারি রঙের ঐতিহ্যবাহী পোশাক। সিলেটের মালনীছোড়া চা বাগানে পাতা সংগ্রহে ব্যস্ত আয়ারল্যান্ড বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক। পাতা তোলার পর্ব শেষে এবার দুই অধিনায়কের হাত ধরে উন্মোচিত হলো বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজের ট্রফি। বুধবার এমন ভিন্ন আঙ্গিকেই সাজানো হয়েছে ট্রফি উন্মোচনের দৃশ্য। চলতি সিরিজে বাড়তি আকর্ষণ আনতেই যেন ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ। হোম অফ ক্রিকেটে ওয়ানডে সিরিজে সুপ্তা মারুফাদের কাছে পাত্তাই পায়নি আইরিশরা। সিরিজের 3 ওয়ানডের সবকটিতেই হেরে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে অতিথিরা। শেরি বাংলার সেই সুখস্মৃতি চায়ের রাজ্যে কাজে লাগাতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওডিআর পরে কিন্তু টিম অনেক বেশি বুস্ট আপ এবং আমাদের টার্গেট তো এখানে থাকবে যেন সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এখানে। বাট সিলেটের উইকেট তো আমরা গতবারও খেলেছি, যখন আমরা তো কিন্তু মোরাললেস সিলেটেই বেশি খেলি। সো এখানকার উইকেট অনেক বেশি ভালো এবং যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি এভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে ফলাফল খারাপ হলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। টি-20 সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় তার দল আয়ারল্যান্ড। Very excited about the T20 series. Obviously it's been a tough week at the ODI series, but we're looking to switch our focus to the T20 games, which we have great confidence in the format, which is very exciting for us, and hopefully we can win this series. ওয়ানডে সিরিজে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে ভারত বিশ্বকাপ নিশ্চিতের দ্বার প্রান্তে বাংলাদেশ নারী দল। টি-20 সিরিজেও আধিপত্য ধরে রাখবে বাংলার নারীরা, এই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। রেদওয়ান শাওন, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনার বৈদেশমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সরাতে বিটিআরসিকে নির্দেশ। ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে, ঐক্যের ডাক ষড়যন্ত্র মোকাবেলায় ইতিবাচক হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন গ্রেফতার। দেশবিরোধী কর্মকাণ্ড প্রমাণ হলে ইসকনের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। চলতি বছরে আজ সর্বোচ্চ ঢাকার বায়ু দূষণ। সুরক্ষায় মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের, সমন্বিত উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের। আমরা দেখেছি 50 দিনেরও কম সময় ঢাকার মানুষ মাত্র নির্মল বায়ু পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে না স্বাস্থ্য মন্ত্রণালয় না পরিবেশ মন্ত্রণালয় এটি নিয়ে তাদের মনে হয় যে তেমন কোনো কনসার্ন নাই। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।